ছুটি স্পেশাল সানডে ফান্ডে। আমরাও থাকছি সানডে ফান্ডে। আসছে গোপাল যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল হাসছে গোপাল, আসছে গোপাল যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না, যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা। আহা মহারাজ, এত চিন্তার কি আছে বলুন তো? হ্যাঁ, কি বলছো মন্ত্রী? চিন্তা করব না? আমাদের প্রাণের থেকেও প্রিয় গোপাল যদি পারস্য দেশে চলে যায় কি হবে বলো তো? আহা মহারাজ, গোপাল তো আর চিরদিনের জন্য পারস্যে চলে যাচ্ছে না। তবুও মন মানছে না মন্ত্রী। বটেই তো, গোপাল আমাদের রাজসভায় থাকবে না, সেটা চিন্তা করলেই কেমন বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। যত সব ঢঙের কথা শুনলে না গা একবারে জ্বলে যায়। ও মা, কিন্তু মহারাজ ওই দূত যে পারস্য দেশ থেকেই আসছেন সেটা আমরা বুঝবো কি করে? মিথ্যে কথা বলে আমার লাভ কি মহারাজ? কিন্তু সত্যি কথা যে বলছো তার প্রমাণই বা কি আছে তোমার কাছে? আমি জানতাম যে এই প্রশ্ন উঠবেই, আর তাই নবাবের কাছ থেকে এই রাজকীয় শিলমোহর নিয়ে এসেছি। এই যে মহারাজ দেখুন। না না, কোনো সন্দেহই নেই যে দূত পারস্য দেশের শাহেনশার কাছ থেকেই এসেছেন। সে যাই হোক না কেন, আমরা কিন্তু গোপাল তোমাকে যেতে দেবো না ও দেশে। হ্যাঁ, কিন্তু কেন? পারস্য দেশের শাহেনশাহ যখন নিজে থেকেই আমাকে ডেকে পাঠিয়েছেন তখন সেখানে না যাওয়াটা কি ভালো দেখাবে? কিন্তু কেন ডাকছেন সেটাও তো দূত বলছে না। মহারাজ, আমি নিজেও জানি না ঠিক কি কারণে শাহেনশাহ গোপালকে ডেকে পাঠিয়েছেন। এত ভাবাভাবির কি আছে বলুন তো মহারাজ? আমার তো মনে হয় শাহেনশাহ গোপালকে সম্মান টম্মান দেবেন বলেই ডেকে পাঠিয়েছেন। আর যদি উল্টোটা হয় তাহলে? মানে? মানে আবার কি? গোপালকে ডেকে নিয়ে গিয়ে ফাঁদে ফেলা। মহারাজ মনে হচ্ছে ঠিকই বলেছেন। কিন্তু আমার মনে হচ্ছে আপনারা শুধু শুধু আমার জন্য এত চিন্তা করছেন। যে কারণেই ডেকে পাঠান না কেন সেটা ওখানে না গেলে বুঝবই বা কি করে? গোপাল যে কোনো মূর্খ বুঝবে যে কিচ্ছু না জেনে এত দূর যাওয়া মোটেই উচিত কাজ নয়। কিন্তু মহারাজ, আপনি তো আমাকে চেনেন। একবার যখন আমার কৌতূহল হয়েছে তখন তা না মেটা পর্যন্ত তো আমি চুপ করে বসে থাকতে পারবো না, এটাও আপনি ভালোই জানেন। আহা, সেখানেই তো ভয় আমার। কোনো ভয় নেই মহারাজ, আপনি আর বাদ সাধবেন না মহারাজ, আমাকে যেতে আজ্ঞা করুন। ওহ, তুমি যখন কোনো কথাই শুনবে না তখন আর কি বলবো? যাও। যাও না, যাও, গেলে বুঝবে যে কত ধানে কত চাল। বাবা, এ তো আর কৃষ্ণনগর নয়, একেবারে পারস্য দেশ। একেবারে গুছিয়ে কাপড় পরাবে, বুঝেছো? আমি তাহলে আসি মহারাজ, একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে কালকেই বেরিয়ে পড়বো। বেশ, তবে তাই হোক। জায়গা পেলে না চললো একেবারে পারস্য দেশ। যত সপ্তাহ আহা, বিদেশ বিভূই দেখতে ইচ্ছে করে না? তা করবে না? খুব করবে, খুব। তাও আবার একা একা। আমিও যাব তোমার সাথে। না না, আমি আগে নিজে গিয়ে দেখে আসি, তারপর তোমাকেও নিয়ে যাবখন। এই আমি কথা দিলাম। আর আমরা কি বানের জলে ভেসে এলাম নাকি দাদু? ও, তোরাও এসে পড়েছিস? বাহ, তুমি আমাদের ছেড়ে কতদিনের জন্য চলে যাচ্ছ, আর আমরা আসবো না? দাদু, তুমি সত্যিই যাবে? তো যাবে না তো কি, এখানে বসে বসে তার মুখ দেখবে? না গো দাদু,
তুমি যাও, তবে ফিরে আসার সময় পারস্য দেশ থেকে বেশ ভালো ভালো আঙুর নিয়ে এসো তো। ওখানে আঙুর পাওয়া যায় জানলি কি করে? সত্যি পড়াশোনা যে একেবারেই করিস না বোঝা যায়। কেন কেন এ কথা কেন বললি? আরে আরব্য রজনীর গল্পে পড়িসনি? রাজকুমার রাজকন্যারা শুধু সময় পেলেই আঙুর খেত। এই তুই থাম তো, শুধু সব সময় খাই আর খাই। সত্যি ও দাদু, তুমি যাবেই না? তোদের দাদুকে কোনোভাবেই আটকানো যাবে না রে পুঁটি। এই লোকটা একেবারে আমার হাড় মাস এক করে দিল, অথচ যেই বাইরে যাবার কথা হলো অমনি বেমালুম আমার কথা ভুলে মেরে দিল। সত্যি দাদু, এ তোমার ভারী অন্যায়। ঠিক আছে ঠিক আছে, জিনিসপত্র সব ঠিকঠাক করে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, ও হো হো গোপাল, ও এই যে উড়ুক্কু জুতো জোড়াই তো তোমাকে আমার দেওয়া হয়নি। আরে বাহ বাহ বাহ, এটা তো আমার দারুণ কাজে লাগবে গো বিজ্ঞানী। সত্যি তো, যখন যেখানে যেতে চাইবে খুব সহজেই আর তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বিজ্ঞানী। তবে তোমার জন্যে আরো একটা শিশি এনেছি, এই যে। এতে আবার কি? এতে আছে অদৃশ্য হওয়ার ওষুধ। যখনই কোনো বিপদে পড়বে এই তরল তোমাকে কিছুক্ষণের জন্য অদৃশ্য করে দেবে, আর তুমি সেখান থেকে পালিয়ে আসতে পারবে। আরে তুমি তো আমাকে অদ্ভুত ক্ষমতা দিয়ে দিলে হে বিজ্ঞানী। তাহলে গোপাল, কাল সকাল সকালই বেরিয়ে পড়ো, কেমন? বাহ, কি চমৎকার ভাবেই না আমরা উড়ে উড়ে যাচ্ছি। হ্যাঁ বাবা, এ হলো কৃষ্ণনগরের বিজ্ঞানীর আবিষ্কার। কিন্তু এই উড়ুক্কু জুতোর সাথে কিন্তু আমাদের ওই পারস্য দেশের আলাদিনের উড়ন্ত গালিচার খুব মিল রয়েছে। মিল থাকতেই পারে, কিন্তু সেটা তো রূপকথার গল্প। কি বলছো গোপাল? আলাদিনের উড়ন্ত গালিচা রূপকথা নয়, একেবারে জ্বলন্ত সত্যি। এবার কিন্তু তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে দুধ। এটা হাসির কথা নয় গোপাল, বাদশাহী নথিতে এর উল্লেখ আছে। তাই নাকি? বেশ, তা সেই আলাদিনের উড়ন্ত গালিচা রয়েছে কোথায়? নথিতে বলা আছে যে আলাদিনকে আলাদিন করেছিল যে প্রদীপ আর গালিচা, তা এমন জায়গায় রাখা হলো যাতে আরেক আলাদিনই তা বের করতে পারে। বেশ, তাহলে আরেক আলাদিনের ভরসায় তা থাকুক লুকিয়ে। কিন্তু অনেকক্ষণ উড়েছি দুধ, এবার একটু বিশ্রাম নেব, কেমন? তোমার যেমন ইচ্ছে। সামনের ওই মরুদ্যানটাতে নামা যাক। রোদ্দুরে মাথার ঘিলুটা যেন শুকিয়ে যাচ্ছিল। আরে বাবা, সামনের ওই জলাশয় হাত মুখ ধুয়ে নিতে পারো। বেশ বেশ বেশ, তা দুধ মশাই, আমাদের আর কতটা যেতে হবে? আমরা যে গতিতে যাচ্ছি তাতে হ্যাঁ বড় জোর আরো 1 ঘন্টা। তাহলে আর এখানে বেশি সময় নষ্ট না করে ও কি, ওই বাচ্চাটা এদিকেই দৌড়ে আসছে না? কিন্তু লোকালয় তো এখান থেকে অনেক দূরে, ও এলো থেকে? বাঁচাও বাঁচাও বাঁচাও, আগে বাঁচাও বাঁচাও। যা, অজ্ঞান হয়ে গেল। এই তাড়াতাড়ি একটু জল নিয়ে এসো তো। হ্যাঁ যাই। বাঁচাও বাঁচাও, আমার মাকে বাঁচাও। নিশ্চয়ই বাঁচাবো, নিশ্চয়ই বাঁচাবো। কিন্তু কিন্তু কি হয়েছে তোমার মায়ের? কোথায় আছেন তিনি? আমাদের আমাদের কাবিলাতে এক দস্যু আক্রমণ করে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে। আমি আমি কোনো রকমে পালিয়ে এসেছি। দস্যু ধরে নিয়ে যাচ্ছে? পরিষ্কার করে সব বলো। আমরা যা যা বল। আমার বাবা নেই তো, আমি শুধুমাত্র আমার মাকে নিয়ে থাকি। আমি নদী থেকে জল আনতে গিয়েছিলাম, জল নিয়ে ফিরছি এমন সময়। একটাও যেন পালাতে না পারে, সব কটাকে বেঁধে গর্তের সামনে নিয়ে চল। পালিয়ে এসো মা। পালা,
বুঝলুম, কিন্তু গর্তের সামনে নিয়ে চলো। কোন গর্ত? কিসের গর্ত? এ তাহলে নিশ্চয়ই ওই ভয়ানক দস্যু দলের কাণ্ড। কোন দস্যু দল? আসলে এই অঞ্চলে এক নতুন দস্যু দলের আবির্ভাব হয়েছে, যাদের অত্যাচারে গ্রামের পর গ্রাম পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। ফাঁকা মানে? লোকগুলো যাচ্ছে কোথায় সব? কেউ না কেউ তো দেখেছে। না, আজ পর্যন্ত ওদের হাত থেকে কেউ ফেরেনি, তাই ওদের সম্বন্ধে কিছু জানাই যাচ্ছে না। শাহেনশাহ প্রচুর চেষ্টা করেছেন, কিন্তু দস্যু দলের কোনো সন্ধানই পাননি। না, তাহলে তো আমাদের বেশি দেরি করা যাবে না। এখনই ধাওয়া করলে ওদের তাও বোধহয় ধরা সম্ভব। সে তো বটেই। তবে তবে এই সময় যদি শাহেনশাহকে খবরটা দেওয়া সম্ভব হতো, তাহলে বোধহয় দস্যু দলকে ধরা যেত। আমরা গিয়ে যদি শাহেনশাহকে নিয়ে আসি। না না, অত সময় নেই। এক কাজ করো, তুমি এই উড়ুক্কু জুতো পরে এক্ষুনি চলে যাও শাহেনশাহর কাছে। আর তুমি? আমি আফানের সাথে এগিয়ে গিয়ে দেখি ওদের খোঁজ পাই কিনা। তুমি একা ওকে নিয়ে যাবে? আমার কিন্তু খুব ভয় করছে। ভয়ের কিচ্ছু নেই, তুমি যাও। কি ও তো উড়ছে। ও কি জিনি? না না, জিনি কেন হবে? চলো এবার আমরা উড়বো। ধরো আমাকে। জানো তো ছোটবেলায় আমার মা যখন আমাকে আলাদিনের গল্প বলতো, তখন আমারও জাদু গালিচায় বসে উড়তে ইচ্ছা করতো। আর আমার মা বলতো বড় হয়ে নিশ্চয়ই উড়বি। তাই তো আলাদিনের নামে তো নাম রেখেছি। আলাদিনের নামে তোমার নাম? তোমার নাম তো আফান। হ্যাঁ, আফান মানে আল্লাহর ভক্ত, আর আলাদিন মানেও তাই। বাহ বাহ বাবা, আরে তুমি তাহলে আজকের আলাদিন? হ্যাঁ ওই তো ওদের দেখা যাচ্ছে। হ্যাঁ, তাই মনে হচ্ছে। এখানেই নেমে পড়তে হবে, আর কাছে যাওয়া যাবে না। হ্যাঁ, আমার মা। কোনজন? ওই যে তৃতীয় জন। আরে ওই গর্তটার কথাই কি বলেছিল নাকি? ওরা কি সবাইকে মেরে ফেলবে? না না না, মারবে কেন? মারার হলে তো তোমাদের কাবিলাতেই সবাইকে মেরে ফেলতো। আরে লোকটা যে অদৃশ্য হয়ে গেল। যা, আবার একটা লোক। ওরে বাবা, এবার যে কি হবে আমাদের কে জানে। এই, তুমি এগিয়ে এসো। মা! যা, বাচ্চাটা যে দৌড়ে চলে গেল। এই রে, এবার কি যে করি। আফান পালা বাবা, পালা 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 পালা। আমার মা আর বাকি সবাইকে ছেড়ে দাও। আরেকটা বান্দা এসে গেছে, এটাকেই আগে নামা। না না, ওকে আমি ওই গর্তে কিছুতেই নামতে দেব না, কিছুতেই না। না, অবস্থা দেখছি হাতের বাইরে চলে যাচ্ছে। আমাকে ওদের সামনে যেতেই হবে। এই, ছুড়ে দে বাচ্চাটাকে এই গর্তের ভেতরে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অত তাড়া কিসের বাপু? এ কি রে, এই বেটা তো এখানকার লোক নয়, এটা আবার কোথা থেকে এলো? আকাশ থেকে পট করে পড়ে বাবা জীবন। সে যাই হোক, এখন সবাইকে ছেড়ে দাও তোমরা। ছেড়ে দেবো? ছাড়বো, তবে ওই গুহার ভেতরে, আর সবার আগে তোমাকেই ঢোকাবো সুড়ঙ্গে। ঢুকবো, নিশ্চয়ই ঢুকবো, কিন্তু ভেতরে কি আছে সেটা জানবো না আগে। তাই নাকি? তা কি হবে জেনে? জানলেও তোমাকে নামাবো, আর না জানলেও নামাবো। বেশ তো, তাহলে জেনেই নামবো। আচ্ছা, তবে আগে দু চোখ ভরে দেখে নাও কি আছে। আরে বাস, এই যে সোনা রত্নের বিপুল সম্ভার। বাপ রে বাপ, কত! কি হলো, কথা বন্ধ হয়ে গেল যে? শোনো, তোমার কথা মতো সবাইকে ছেড়ে দিতে পারি যদি তুমি নিচে নেমে সমস্ত সোনাদানা নিয়ে আসতে পারো। কিন্তু আজ পর্যন্ত প্রায় 1000 লোককে ওখানে নামাবার চেষ্টা করেছি, কিন্তু কেউই ঢুকতে পারেনি। ঢুকতে গেলেই গুহার মুখ থেকে আলো তৈরি হয় আর ওরা অদৃশ্য হয়ে যায়। বাবা, এত লোককে মেরেছে, ওদের শাস্তি দিতেই হবে। গুহার মুখের আলো চোর কেলে পচা থাকলে ঠিক দেখিয়ে দিই। ভাগ্যিস কেলে পচাই সোনাদানার খবর পাইনি, পেলে একদিনে সব ভোঁ ভা করে দিত। আরে বাস, পেয়েছি রাস্তা। আর দেরি কেন,
নেমে পড়ো সুড়ঙ্গে, না হলে নামবো নামবো, কিন্তু কথা দিতে হবে যে তোমাকে আর তোমার দলবল সবাইকে সুড়ঙ্গের ভেতরে নামিয়ে দিলে এই যাদের ধরে এনেছো সবাইকে ছেড়ে দিতে হবে। বেশ বেশ, তাই হবে। আগে তো সুড়ঙ্গে ঢোকো, আর তখনই তো বুঝবে কত ধানে কত চাল। এই, ও সময় নষ্ট করছে, ওকে ঠেলে ফেল। না 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 না, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, ওকে ছেড়ে দাও, আমি যাচ্ছি, ওকে ছেড়ে দাও। দাঁড়া দাঁড়া আফান দাঁড়া, এইভাবে ওখান থেকে সোনা তোলা যাবে না। এক কাজ করতে হবে সর্দার। আবার কাজ? তোর তো কাজের থেকে ভরং বেশি, কিন্তু যা বলছিস তাতে কি গুহায় ঢোকা যাবে? সেটাই তো চেষ্টা করছি, কথা কম কাজ বেশি, বুঝলে সর্দার? এক্ষুনি এই সুড়ঙ্গের পাশ থেকে একটা শীত কাটতে হবে। তাতে কি হবে? আরে তাতেই তো সব হবে। শীত কাটলে আমরা সবাই ওই নতুন সুড়ঙ্গ দিয়েই ভেতরে ঢুকতে পারবো, আর তাতে কোনো আলোর ধাক্কায় অদৃশ্য হবার ভয় থাকবে না। রে বাহ, এটা তো দারুণ বুদ্ধি বার করেছো। নাও নাও সর্দার, আর কথা বেশি না বলে শীত কাটানোর ব্যবস্থা করো। এই, তোরা সুড়ঙ্গ তৈরি কর। আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে যেতে হবে। চলুন চলুন। যাচ্ছি যাচ্ছি। এই তো আমরা এসে গেছি। এসব এসব আমার আমার সব সোনা আমার। আরে আরে, সোনা দানার তালের ওদিকে একটা প্রদীপ রাখা আছে দেখছি, কেমন যেন লাগছে। এটা কি অনেকটা আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো ব্যাপার নাকি? তাহলে হয়ে গেল তো কাজ। এবার তাহলে সবাইকে মুক্তি দাও সর্দার। নিয়ে চল, সব সোনা বাইরে নিয়ে চল। সোনা সোনা, আমাদের সোনা, আমাদের আমাদের সব আমাদের। ইয়া আল্লাহ, এ কি, ওরা যে পাথর হয়ে গেল। সত্যিই তো, আলাদিনের প্রদীপের কথাই মনে পড়িয়ে দিচ্ছে। না, এখান থেকে বেরিয়ে যেতে হবে। কি, সবাই পালিয়েছে আর তোরা কেন এখানে দাঁড়িয়ে আছিস? তুমি সবার জন্য নিজের প্রাণের ঝুঁকি নিলে, আর আমরা কি তোমাকে ছেড়ে যেতে পারি? ঠিক আছে, এখন চল পালাই। সর্দার এখনো বেঁচে আছে। কাউকে পালাতে দেবো না। তোদের জন্যই আমার দলে সবাই পাথর হয়েছে। তোদের আমি নিজের হাতে মারবো। আগে এটাকে। আফান! কি আশ্চর্য, এ কি করে সম্ভব? এবারই সুযোগ বেটাকে কায়দা করার। সর্দার, এবার বুঝতে পারছো তো আমি কে? আমার ইচ্ছে ছাড়া তুমি কাউকে মারতে পারবে না। কে কে তুমি? বাচ্চাটার কিছু হলো না কেন? ওকে ছেড়ে নিজের কথা ভাবো, তোমার কি হবে এবার? মানে কি হবে? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? আমার হাতে এটা দেখছো তো, একেবারে তোমার ভুঁড়ি ফাঁসিয়ে দেবো। আরে না না, ভয় কেন দেখাবো? আমি শুধু বলছি যে আলাদিনের আশ্চর্য প্রদীপের জিনের কথা জানা আছে তো সর্দার, নাকি? মানে তুমি কি বলতে চাইছো বলো তো? এখনো বুঝলে না যে আমি সেই জিন? এই গুহা আমার। হ্যাঁ, আমাকে বোকা বানানো? তাহলেই দেখো, আমি সেই জিন। না না, আমাকে ক্ষমা করে দাও জিন, আমাকে মেরে ফেলো না। না, তোমাকে মারবো কেন, তোমাকে বেঁধে রাখবো। এ কি? আফান, তুই ঠিক আছিস বাবা? হ্যাঁ মা, আমি ঠিক আছি। একদম নড়বি না, আর কোনো জিনিসে হাত দিবি না। হে দয়ালু জিনি, আমার ছেলেকে উদ্ধার করো। হে দয়ালু জিনি। না না, আমি জিনি ফিনি নই। পুরো ঘটনাটা বিচার করলে মনে হয় দূতের কথাটাই সত্যি। বেটার ছেলে বলেছিল যে বাদশাহী নদীতে আলাদিনের উল্লেখ আছে। আমার ছেলে। দাঁড়াও, আমাকে চিন্তা করতে দাও। তাহলে কি শাহেন শাহ ওই প্রদীপ উদ্ধার করার জন্যই আমাকে ডেকে নিয়ে এলেন?
আর আফানের কেন কিছু হলো না? নথিতে বলা আছে যে আলাদিনকে আলাদিন করেছিল যে প্রদীপ আর গালিচা, তা এমন জায়গায় রাখা হলো যাতে আরেক আলাদিনই তা বের করতে পারে। আলাদিনের নামে তোমার নাম তো আফান। আফান মানে আল্লাহর ভক্ত, আর আলাদিন মানেও তাই। আরে তুমি তাহলে আজকের আলাদিন? হ্যাঁ, পেয়েছি। এক কাজ করি, ওই বাচ্চাটাকে পাঠাই। কেন জানি না বারবার মনে হচ্ছে বাচ্চাটার বাবা নেই, আলাদিনের মতো। আর বাচ্চাটা যেহেতু ছোট, তাই ওর মনে কোনো পাপ মলিনতা কিচ্ছু নেই। আমার মনে হচ্ছে ওই একমাত্র প্রদীপটা আনতে পারবে। আমি এখন কি করব বলো? বুঝিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা কর। শোন, তুই নিচে অন্য কিচ্ছু না ছুঁয়ে শুধু একটা প্রদীপ আছে, সেটাকে নিয়ে আয়। হে জিনি, ও যদি পাথর হয়ে যায়? আমার মন বলছে কিছু হবে না। কিছু হবার হলে গুহার ভিতরেও নামতেই পারতো না, তার আগেই অদৃশ্য হয়ে যেত। আরে, এ তো মনে হচ্ছে আলাদিনের আশ্চর্য প্রদীপ। তাহলে জিনটা সব জানতো। এনেছি এটাকে। বেশ, দারুণ। এই মাথা মোটা সর্দার, এবার দেখ আসল জিনকে। কি হুকুম আকা? শোনো, তুমি ভেতর থেকে কিছু ধনরত্ন নিয়ে এসে ওই আফানকে দাও। জো হুকুম আকা। ব্যাস, তোমার কাজ শেষ। এবার তুমি গুহাটার মুখ চিরকালের মতো বন্ধ করে বিদায় নাও। জো হুকুম আকা। ওকে ছেড়ে দিলে? তুমি না মিষ্টি ছেলে আফান, বেশি লোভ করতে নেই। আমরা কি করব এত সোনা দানা নিয়ে এখন? এগুলো এখন সব তোমাদের। ছেলেকে নিয়ে এখন যাও, আবার নতুন করে জীবন শুরু করো। তোমার খুব ভালো হবে বাবা, দেখো খুব ভালো হবে, খুব। ওদিকে দেখো, আরো দস্যু আসছে। না, ওই যে দূত আসছে শাহেনশাহকে নিয়ে। এই হলো গোপাল শাহেনশাহ। দস্যুরা কোথায় গোপাল? ওদের কোতল করব। কোনো দরকার নেই শাহেনশাহ, এই হলো সেই সর্দার, আর তার দলের সবাই গুহার ভেতরে পাথর হয়ে আছে। কিন্তু এই অসাধ্য সাধন করলে কি করে গোপাল? শাহেনশাহ, আলাদিনের এই আশ্চর্য প্রদীপটা আপনিই রাখুন স্মৃতিচিহ্ন হিসেবে। সত্যি গোপাল, সত্যি তোমার কোনো তুলনা নেই। তুমি ঠিক বুঝে গেছো না কেন আমি তোমাকে ডেকে পাঠিয়েছি? এবার আমাকে অনুমতি দিন, মহারাজ খুব চিন্তায় আছেন। না না গোপাল, তোমাকে আমরা এইভাবে যেতে দিতে পারি না। তুমি কদিন আমার অতিথি হিসেবে থেকে তারপর বাড়ি যাবে। যেমন বলবেন শাহেনশাহ। বাপের বাড়ি গিয়ে দুদিন যাও বা হাত পা ছড়িয়েছিলাম, তাও না সহ্য হলো না গো। ঠিক টেনে হিচড়ে নিয়ে চলে এলো। দূর আসবো না তো কি, শ্বশুর বাড়িতে বসে বসে ডিমে তা দেবো? থাকতে না হয় থেকো না। কে তোমার মাথা দিব্যি দিয়েছে শুনি? আহা, নিজের বাড়ির মতো সুখ আর কোথায় আছে গিন্নি? যাই গিয়ে হাড় মাস কালি করে সংসার করে গিয়ে। বাপের বাড়ি সুখ কি আর আমার কপালে লেখা আছে গো? তবুও যা হবার তা তো তোমারই হলো গিন্নি। তার মানেটা কি? না মানে ওই শাড়ি জামা মাছ মিষ্টি করে খরচ তো নেহাত কম করলাম না, কিন্তু তার বদলে আবার কি? ওই তার বদলে যেরকম খাতির পেলাম তাতে তো পর্তায় পোষালো না গিন্নি। শেষে কিনা শ্বশুর বাড়িতে গিয়েও লাভ লোকসানের হিসেব করছো গো? সেই পুঁটি মাছের ঝোল আর মূলো শাক ভাজা। আমার কপালটাই খারাপ। যেখানে খাতির পাবে সেখানেই তো যেতে পারতে। সেও তো গিয়ে দেখলাম,
এই তো আগের সপ্তাহেই তোমার মামার বাড়ি গেলাম। কতদিন বায়না করে করে তবে নিয়ে গেলে বলো? আর আমার কি কপাল, হবি তো হ, ওই মামাও বেটা হাড় কিপতে হবে, হাত একেবারে উল্টেই আছে। ও মা গো, ওই দেখো আমার বাবা মাকে ছেড়ে এবার মামাকে নিয়ে পড়লে। বললাম না, বলো খাতিরের ঠেলায় একেবারে সরে পড়লাম। বুড়ো থাকলে অন্য কোথাও নিয়ে যাও না, দেখি কে কত হাত খুলে তোমার খাতির করে। সবুর করো, সবুর করো, সময় হলেই ঠিক নিয়ে যাব। হ্যাঁ, তাছাড়া আর উপায় কি? আমার যা পোড়া কপাল, দূর 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 যাই গিয়ে। ওহ বাবা, তবু ভালো মন্ত্রী একটা কাজের মতো কাজ পেয়েছে। এই তো রাতে মশা দিনে মাছি, এই নিয়েই বেঁচে আছি। ওই মশা মারা ছাড়া আর কি বা তুমি করতে পারো? পারি মহারাজ, অনেক কিছুই করতে পারি। কচু পারো? তোমার মুরত আমার জানা আছে। কেন মহারাজ? এই যে আপনার পাশে পাশে সব সময় আঠার মতো আটকে আছি। একেবারে ভূতের মতো তো ঘাড়ে চেপে আছো, তাও যদি ঘটে একটু বুদ্ধি থাকতো। যা শুরু করেছে না, তাতে আজ মনে হচ্ছে মহারাজ আমার ইজ্জতে আলপিন ফুটিয়ে ছাড়বে। বুদ্ধি যদি থাকে তবে তা ওই একজনেরই আছে। বুঝেছি মহারাজ, আপনি নিশ্চয়ই গোপালের কথা বলছেন, তাই তো? এতে আর বোঝাবুঝির কি আছে? সবাই জানে বুদ্ধির রাজা গোপাল ভাঁড়। রাজা না ছাই, ব্যাটা একটা আস্ত ব্যাং ভাজা। কিন্তু কিন্তু আজকাল মাঝে মধ্যেই গোপাল যে কেন এত ডুব দিচ্ছে সেটা তো ঠিক বুঝতে পারছি না। আর গোপাল না থাকলে রাজসভাটা কেমন যেন ওই ফাঁকা ফাঁকা লাগে। না না না, গোপালকে রাজসভায় হাজির করতেই হবে, এইভাবে দিনের পর দিন তো আর চলতে পারে না। সাধে কি বলে ওই গেঁয়োযোগী ভিক পায় না? সেটা আবার কি মন্ত্রী? না না, আমি থাকতে আপনি কেন যে বারবার গোপাল গোপাল করেন সেটাই তো বুঝতে পারি না। বটি বুঝতে পারছো না? ওই মাথা মোটা না ইয়ে মানে পেট মোটা গোপালকে এই গোপাল বানালো কে? কে 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 আবার আমি। আমার সঙ্গে থেকে থেকেই তো গোপালের বুদ্ধিটা খুলেছে। মন্ত্রী, এবার কিন্তু সত্যিই বেশ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এতে বাড়াবাড়ির কি আছে মহারাজ? যেমন একটা পচা আলু আর একটা আলুকে পচিয়ে দেয়, তেমনি আমার মতো বুদ্ধিমান লোক আর একটা লোককে বুদ্ধিমান করে। এই এতক্ষণে তুমি একটা ঠিক কথা বলেছ। তাহলে বুঝতে পারলেন তো মহারাজ? ওই যে তুমি যে একটা আস্ত পচা আলু, সেটা তো আর বলে বোঝাতে হবে না। তোমার বুদ্ধির বহর আমি বেশ ভালোই বুঝতে পেরেছি। আসল ভাঁড়ের চাকরিটা তো তোমাকেই দিতে হবে দেখছি এবার। দূর, ভাল লাগে না। ওই তো গোপাল এসে গেছে। এর নাম হই মহারাজ। প্রণাম তো আমি তোমায় করব গোপাল। হ্যাঁ, সে কি? না মানে ওই হঠাৎ করে এরকম উল্টো পুরাণ, ব্যাপারটা তো ঠিক বুঝলাম না মহারাজ। এত বড় সত্যি কথাটা তুমি বেমালুম চেপে গেছিলে। কোন সত্যিটা মহারাজ? এই তো সবে মন্ত্রী বলছিল যে ওর পাশে থেকে নাকি তোমার বুদ্ধিটা পেকেছে। কই, এই কথাটা তো আগে বলনি। না, এবার মনে হচ্ছে বেশ একটু চালিয়ে খেলতে হবে। সত্যিটা জানতে হলে মহারাজ ওই ছোটবেলার একটা গল্প শুনতে হবে যে। হ্যাঁ, বলো 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 বলো। একবার ছোটবেলায় মা আমাকে দোকানে চিনি কিনতে পাঠালো। তা আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি, আয়ে অজগর আসছে তেড়ে, আয়ে আমটি খাবো পেড়ে। ও ছেলের থেকে যেন ছেলের ঘুমছি বড়। এই যে গোপাল, হাতে বাজারে থলি নিয়ে চললি কোথায়? বাজারের থলে নিয়ে বাজারে যাব না তো কি মন্দিরে যাব? না মানে কি কিনতে যাচ্ছিস? চিনি কিনতে। পয়সা কড়ি আছে তো, নাকি আবার ওই দোকানদারের সামনে হাত পাততে হবে? হ্যাঁ, হাত পাতবো কেন?
জানো না যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি? ও এটা ছেলে তো নয়, যেন তুবড়ি। না না, এর পিছনে লেগে কাজ নেই। যাও তাহলে দেখো কার পেছনে লাগলে ঠিক কাজের কাজ হবে। কাকু কাকু 1 কেজি চিনি দাও। আমাকে 2 কেজি চিনি দাও। এই নাও। এ কি এত কম কেন? আরে আমি ইচ্ছে করেই একটু কম দিলাম, ওই তোমার বয়ে নিয়ে যেতে সুবিধা হবে কিনা তাই। এই নাও দাম। আরে আরে করো কি, দাও পয়সাগুলো আমাকে দাও, আমি দিয়ে দেব। আচ্ছা এই নাও। দাও পয়সা দাও। দেখি এ আবার কি, এত কম পয়সা কেন? আপনি যেমন ওর ভালোর জন্য কম চিনি দিয়েছেন, তেমনি এটাও আমি আপনার ভালোর জন্যই করেছি। এতে আবার আমার কি ভালো হবে? কেন? এর ফলে আপনাকেও কম পয়সা গুনতে হবে, আপনার পরিশ্রমও কমে গেল। হ্যাঁ, তাহলে বাকিটা? ওটা দিয়ে আমি অন্য দোকান থেকে আমার বাড়ির জন্য চিনি কিনে নেব। হ্যাঁ, এই হলো মহারাজ সেই ছোটবেলার ঘটনা। ও তাহলে আমার পয়সা দিয়ে তুমি চিনি কিনেছিলে? হ্যাঁ, দাও দাও আমার পয়সা ফেরত দাও। দেখলেন তো মহারাজ, আপনার সামনেই প্রমাণ হয়ে গেল কে বুদ্ধিমান আর কে বোকা। কি হলো, আপনারা হাসছেন কেন? সামান্য 2 পয়সার লোভে তুমি স্বীকার করে নিলে যে তুমি ছোটবেলাতেও বোকাই ছিলে। না না না, আজকের মতো সভা সমাপ্ত। মরেছে। এদিকে তো দেখছি গিন্নি একেবারে মুখ হাঁড়ি করে বসে আছে। না না না, বেশ একটু কোমর বেঁধে না নামলে গিন্নির মুখে হাসি ফোটানো যাবে না। কিন্তু কি করি কি করা যায়? একটা উপায় মাথায় এসেছে। এই কোমর বাঁধার বদলে যদি একটু কোমর দুলিয়ে গান করা যায়, তাহলে মনে হয় গিন্নির মুখে হাসি ফুটবে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। কথা বলবো? বলি কি কথা বলবো? আমার কথা কি তোমার সহ্য হবে? শুনলে একেবারে গায়ে ফসকা পড়ে যাবে। হ্যাঁ, ওরে বাবা, তা কেন? বলি একটু মোলায়েম করে বললেই তো হয় নাকি? পারবো না, ওরকম পেটে একরকম মুখে একরকম অমন কথা বলতে আমি পারবো না। অমন কথা আমি শিখিনি। বেশ, তাহলে না হয় ওই মিলিয়ে মিশিয়েই একরকম বলো। আমি কি তোমার মতো যে মুখে খালি বড় বড় কথা বলবো আর কাজের বেলা লবডঙ্কা? এই দেখো, আমার এই ছোট মুখে বড় কথা আসবে কেমন করে? কেমন করে আবার? যেমন করে আসার কথা তেমন করে। তোমার কথার কোনো দাম নেই। আছে গিন্নি আছে। এবার বলো তো গিন্নি, আসল কথাটা কি? ও পাড়ার ভোলা ময়রা ওর বউকে নিয়ে তীর্থে গেছে, আমিও কালই যাব। সে কি কথা? এই কালই তো ঘুরে ফিরলাম, এখনই আবার যাওয়া যায় নাকি? কেন কেন যাওয়া যায় না? বলি কেন যাওয়া যায় না? আরে বাবা, মহারাজের থেকে ছুটি পাবো না। একবারটি মহারাজকে বলে আমায় তীর্থে নিয়ে চলো, আমি কথা দিচ্ছি। আরে একটা বছর তোমায় কোথাও যেতে বলবো না, চলো। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। এই আমি 3 সত্যি করলাম গো। দেখি বলে। ব্যাপার কি গোপাল? আজ যেন একেবারে খুশিতে ডগমগ হয়ে আসছো। আমি তো সব সময় এরকম হাসি খুশি থাকি মহারাজ। না 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 না, আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না। কিছু একটা ব্যাপার তো আছেই। কি আর হবে মহারাজ, দেখুন আপনাকে বেশ আচ্ছা করে তেল দিয়ে নিশ্চয়ই কিছু কাজ হাসিল করবে। আপনি তেল মাখিয়ে মাখিয়ে মহারাজকে যা হড়হড়ে করে দিয়েছেন, তারপর আমি আর নতুন করে কোথায় তেল দেব মন্ত্রী মশাই? এসব তেল তেলে ব্যাপার ছেড়ে এবার কিছু কাজের কথা বলো তো শুনি। আগে মহারাজ, ছুটি। কার ছুটি? কিসের ছুটি? কবে কার ছুটি?
আমি কয়েকদিনের জন্য আপনার কাছে ছুটির আবদার করছি মহারাজ। আহা, ছুটি যেন ক্ষীরের মোয়া, বললাম আর পেয়ে গেলাম। কিন্তু ছুটিটা যে আমার খুব দরকার। না 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 গোপাল, আজকাল মাঝে মধ্যেই দেখছি তুমি ছুটি নিয়ে এদিক সেদিক কেটে পড়ছো। এত ঘন ঘন ছুটির আবদার করলে কিন্তু হবে না। ছুটি ছুটি ছুটি, গরম গরম রুটি। ওহ, এটা কি মামা বাড়ির আবদার? কিন্তু আমাকে যে কদিনের জন্য একবার বেরোতেই হবে মহারাজ। এই এই এই, এদিক সেদিক না ঘুরে এবার কদিন কাজে মন দাও তো দেখি। ওইটাই তো মুশকিল। কেন 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 মুশকিল কেন? গোপালের কাজ কম, কথা বেশি, আর ওই বসে বসে খেয়েই গোপালের কাজ করার ইচ্ছেটাই নষ্ট হয়ে গেছে। ও, তাহলে তো আরো বেশি বেশি করে গোপালকে কাজের মধ্যে রাখতে হবে। তার মানে কেঁদে ভাসিয়ে দিলেও আজ আর ছুটি পাওয়া যাবে না। শোনো গোপাল, ওই বাজি পড়ুক আর বন্যাই হোক, রাজসভায় তোমাকে আসতে হবেই। শরীর খারাপ হলেও তোমার কিন্তু ছাড় নেই। আসলে মহারাজ এইবারে ঠিক ঘুরতে যাচ্ছি না। তাহলে? আসলে গিন্নির মানত আছে, ওই যে মানে আমি যাতে অনেক দিন বাঁচতে পারি। একটু পরিষ্কার করে বলো দেখি ব্যাপারটা কি। আসলে ওই আমাকে নজর দেবার লোকের তো অভাব নেই, তাই আমার দীর্ঘ জীবনের জন্য নাকি আমার গিন্নি ভগবানের কাছে মানত করেছে। দীর্ঘ জীবনের জন্য আবার মানত? তাই মহারাজ, আমাকে যে একবার গিন্নিকে নিয়ে তীর্থ করতে যেতে হবে। তীর্থ করতে? কি মুশকিল, কিন্তু যাবে কোথায়? এই গয়া, কাশী, বৃন্দাবন। ওই বন জঙ্গল সব মিথ্যে কথা মহারাজ, একদম বিশ্বাস করবেন না। না না না, ঠাকুর দেবতার কথায় তো আর না করতে পারি না। এইবার দেখি মহারাজ কি করে আমাকে পেঁচে ফেলেন। না না, এইভাবে শুধু শুধু ছেড়ে দিলে হবে না। একটা কিছু বন্দি আঁটতেই হবে, যাতে ও আর কোথাও যাবার কথা উচ্চারণ না করে। তাহলে মহারাজ আমি বরং বাড়ি ফিরে ওই তীর্থযাত্রার প্রস্তুতি নেই। হ্যাঁ হ্যাঁ, সেটা তো করতেই হবে। তবে গোপাল, ওই তীর্থযাত্রা করে ফেরার সময় যে তোমাকে আমার জন্য দুটো উপহার আনতে হবে। এই মরেছে, এ আবার কি বায়না? বাবা, এইবার ওই উপহার জোগাড় করতে গিয়েই গোপাল বাবাজি টের পেয়ে যাবে কত ধানে কত চাল। এবার থেকে আর কোনোদিন কোথাও যেতেই চাইবে না। বলুন মহারাজ, কি আনতে হবে? আমার প্রথমে যেটা চাই সেটা হলো আমার জন্য একটা কাগজের ভেতরে আগুন নিয়ে আসতে হবে। সর্বনাশ, আরেকটা বায়না শুনি। সেটা হলো একটা কাগজে করে হাওয়া নিয়ে আসতে হবে। তীর্থে ঘোরা হয়ে গেল। এ কি সম্ভব নাকি? কাগজ তো আগুনে পুড়ে যাবে। কাগজে করে হাওয়া? পুঁথিটা একবার দেখতে হবে। এ তো অবাস্তব ব্যাপার স্যাপার। কি গোপাল, এখনো যাবে নাকি তীর্থে? যদি বাঁচতে চাই যেতে তো হবেই, আর মহারাজের জন্য ওই সব আনতেই হবে। বাহ বাহ বাহ, শুনে শুনে খুব খুশি হলাম। সে আপনি যতই খুশি হন, আমি বলে দিচ্ছি, গোপাল যদি এগুলো আনতে পারে তো আমি গোপালের জুতো মাথায় করে ঘুরবো। বেশ, তাহলে ওই কথাই রইল। আপনি প্রস্তুত থাকবেন, আমি এখন চলি। হয়ে গেছে গিন্নি, হয়ে গেছে। আরে কি হয়েছে? ছুটির ব্যবস্থা হয়ে গেছে। এবার চলো তাহলে তল্পি তল্পা গুটিয়ে বেরিয়ে পড়ি। দেখো, আবার ওই বানিয়ে বানিয়ে কথা বলে আমার মাথাটা গরম করবে না। হ্যাঁ, আহা, এর মধ্যে আবার বানানো কথা কি বললাম? কেন? ওই যে ছুটির ব্যবস্থা নাকি হয়ে গেছে। আরে হয়েছে বলেই তো বলছি। মহারাজ এত সহজে ছুটি দিয়ে দিল? কুল দেওয়ার জায়গা পাওনি দূর? আরে এমনি এমনি তো আর ছুটি দেয়নি, সঙ্গে দুটো বায়নাও জুড়ে দিয়েছে। মহারাজের আবার বায়না? সে কি গো, মহারাজ আবার কি বায়না করলো গো? না না, এমন কিছু নয়। ওই ঘুরে বেরিয়ে যখন ফিরবো তখন মহারাজের জন্য একটা ওই কাগজের ভেতর আগুন আনতে হবে। উমা, সে কি কথা গো? সে আবার আনা যায় নাকি?
না না না, যাবে না বললে তো হবে না, যেখান থেকেই হোক ঠিক আনতেই হবে। এ না হয় হলো, কিন্তু আর একটা বায়না, সেটা আবার কি শুনি? হ্যাঁ, এটাও প্রায় ওই একই রকম, তবে এবার আর আগুন নয়, কাগজের মধ্যে করে হাওয়া আনতে হবে। এ কি অলুক্ষণে কথা গো, এরকম জিনিস আবার জোগাড় করা যায় নাকি? না 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 না, মহারাজ নিশ্চয়ই তোমাকে বিপদে ফেলার জন্য জেনে শুনে এরকম একটা বায়না করেছে। বিপদে ফেলা নয় গিন্নি, ছুটি না দেবার জন্য। যা হোক, সে না হয় পরে দেখা যাবে, এখন চলো তো আগে ভালোই ভালোই ঘুরে আসি। কে জানে বাবা, তোমার মতি গতি বোঝা দায়, তুমি যে কি ভাবছো আমি তো কিছুই বুঝতে পারছি না। দূর, তাহলে আর মিছিমিছি ভাববার চেষ্টাও করো না, তার থেকে বরং চলো ঘুরে বেড়াই, কিছু করে দেখাই। এক মাস তো হয়ে গেল। না না না, এতদিনে তো গোপালের ওই তীর্থ করে ফিরে আসার কথা। আপনার তো সাদা মনে কাদা নেই, আপনি ওই আশাতেই থাকুন মহারাজ। কেন কেন, গোপাল কি তবে আসবে না বলছো? না এসে আর যাবে কোথায়? তবে এটাও জেনে রাখুন, ওই বিটলে গোপাল সহজে আপনার মুখোমুখি হবে না। কেন কেন এরকম কেন বলছো মন্ত্রী? কোন মুখে আপনার সামনে আসবে মহারাজ? আপনি যে জিনিস আনতে বলেছেন সেটা তো গোপাল কিছুতেই জোগাড় করতে পারবে না। তাহলে ভেবে দেখো কেমন একটা কাজ বলেছি বলো। বুদ্ধিতে যে আপনিও গোপালের থেকে কম নয়, সেটা এবার গোপাল টের পাবে। এইবারেই তো হবে গোপালের বুদ্ধির পরীক্ষা, আর ওই পরীক্ষায় গোপাল ডাহা ফেল করবে। আর যদি সত্যি ওই সব আনতে পারে তো তোমার শর্তের কথা মনে আছে তো? না মানে ওটা তো কথার কথা ছিল। সভায় সবার সামনে বলেছো, তাছাড়া গোপালও কি ছাড়বে? তাহলে আর কি, এই জন্যই তো বলি তোমার থেকে একটা গাধার বুদ্ধিও বেশি। গোপাল তীর্থ থেকে ফিরলে তুমি বরং পাকাপাকি তীর্থে চলে যাবার ব্যবস্থা করো। তাই তাই তাই, নিজের বাড়ি যাই, নিজের বাড়ি ভারী মজা, তাড়াহুড়ো নাই। ওই দেখা, ঘরে ফিরতে বলে আনন্দ যেন আর ঘরে না। তুমি আছো বলেই তো আমি কেমন হাসি খুশি থাকি। উনি এটা সেটা বায়না করবেন, আর আমি ভাই ফরমাস খেটে খেটে মরি আর কি। দূর, আরে আরে, কি বললে গিন্নি? তাই তো, মহারাজের সেই বায়নাগুলোর কি হবে গো? এবার তাহলে একটা না একটা ব্যবস্থা করতে হবে বলছো? ওই যে ধর্মের ষাঁড় এসে গেছে মহারাজ। ছি 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 মন্ত্রী ছি, গোপাল ভাঁড়কে তুমি শেষে কিনা ধর্মের ষাঁড় বানিয়ে দিলে। কি আর বলি মহারাজ, হাজার হোক তীর্থ করে এসেছে বলে কথা। হ্যাঁ হ্যাঁ, তাহলে ষাঁড়ের গুঁতোটা খাওয়ার জন্য মনে মনে তৈরি থাকুন মন্ত্রী মশাই। ওই গুঁতোগুতি পরে হবে, এখন কাজের কথাটা বলো তো। কোন কাজটার কথা বলছেন মহারাজ? এমন ভাব দেখাচ্ছে যেন কাঁধে একেবারে কাজের পাহাড় চাপিয়ে ঘুরে বেড়াচ্ছে। অকম্মার ঢেকি। আহা, আমি যেটা আনতে বলেছিলাম সেটা কোথায়? ছি ছি, এই কথাটা আবার মহারাজকে নিজের মুখে মনে করাতে হচ্ছে। গোপাল, তোমার কি কাণ্ডজ্ঞান সব লোপ পেয়ে গেছে? না না, আপনার মতো এখনো পুরোটা যায়নি, ওই একটু আধটু রয়ে গেছে। তাহলে আর দেরি না করে চটপট দাও দেখি, ভেবে ভেবে কি নিয়ে এলে। এই যে মহারাজ, আপনার জন্য কাগজে মোড়া আগুন। এ তো কাগজের লণ্ঠন। অদ্ভুত ব্যাপার, এটা তো মাথাতেই আসেনি। আর সেই হাওয়ার ব্যাপারটা? এই যে এই কাগজের বানানো পাখাটা,
নাড়লেই দেখবেন কেমন ফুরফুর করে হাওয়া বেরোচ্ছে। সত্যি গোপাল, তোমার বুদ্ধির তুলনা হয় না। না না গোপাল, সামনের মাসেই তুমি আবার কোথাও ঘুরে এসো, আর এবার সব খরচ আমার। না মানে তাহলে ওই আপনার বায়না। আমার বায়না? হ্যাঁ, মানে তাহলে তো আবার আপনার জন্য কিছু না কিছু আনতে হবে মহারাজ। না 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 না, ওটা নিয়ে ভাবতে হবে না, এবার আর তার কোনো দরকার নেই। তবে আর কি মহারাজ, উঠলো বাই তো কটক যাই। এ কি মন্ত্রী মশাই পালাচ্ছেন কোথায়? না মানে পালিয়ে পার পাবে না মন্ত্রী, তোমার শর্ত এবার পূরণ করো। ছেড়ে দাও গোপাল, আমি নির্বোধ অবুঝ একটা শিশু, ছেড়ে দাও। এই নাক মুলছি, এই কান মুলছি। দাদু বিকেল বেলা শুয়ে আছো যে? না এমনি, আসলে শরীরটা আজ একটু ম্যাচ ম্যাচ করছে বুঝলি। সে কি গো, জ্বর টর এলো নাকি? আরে না রে, ওসব কিছু নয়। তাহলে উঠে বসো না দাদু। সত্যি তোমার শুয়ে থাকতে দেখলে না কিচ্ছু ভালো লাগে না। বেশ বেশ বেশ, এই আমি উঠে বসলাম। হ্যাঁ ঠিক আছে। বলছি যে দাদু, রোজ রোজ গল্প শুনতে শুনতে আর একই খেলা খেলতে খেলতে না খুব একঘেয়ে লাগছে গো। হ্যাঁ বলিস কি রে? ওর কথা ছাড়ো তো দাদু, তুমি আজ আমাদের একটা রূপকথার গল্প বলো। হ্যাঁ, রূপকথার গল্প। তোর আমার না বসে বসে গল্প শুনতে ভালোই লাগছে না। তোর তাহলে কি ইচ্ছে করছে? আমার ইচ্ছে করছে খুব দৌড়ঝাঁপ করে কিছু একটা করতে। হ্যাঁ, তোর দৌড় আবার সব দেখা আছে। কিছুই দেখিসনি রে দৌড় আমার, এবারই তো দেখবি। ওরে বাবা, তুই আবার কি দৌড় দেখাবি রে? আমি ভাবছি দাদু, আমরা সবাই মিলে তোমার সঙ্গে চুরি করতে বেরোবো। চুরি? হ্যাঁ রে বাবা, চুরি, আর সেটাও নষ্ট চন্দ্রের রাতে। এটা কিন্তু দারুণ বলেছিস গুলটে। তোর এই কথা শুনে আমারও না ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরা কত পরের ক্ষেত থেকে ওই শশা, মূলো, গাছের পাকা কলা চুরি করেছি। ধরা পড়তে পড়তে কতবার যে বেঁচে গেছি। তো নষ্ট চন্দ্রের রাতে চুরি করতে বেরোনো চাই। এই চুরিতে কত মজার, কত আনন্দ। তাহলে যাবে তো নাকি? যাব না মানে? আলবাত যাব। এই তো আমরাও যাবো চুরি করতে। তা নয় তো কি? কি করে জ্বরটা বাঁধালি বলতো? কি করে জানবো? কাল রাত্রি থেকেই তো ধুম জ্বর। আচ্ছা, তোকে আর জ্বরের মধ্যে কথা বলতে হবে না। তোর জন্য না আজকে চুরি করতে যাওয়াটাই ঘেঁটে গেল। সবটাই আমার জন্য। মন খারাপ একদম নয়। তোরা কেউ চুরি করতে না বেরোস, আমি বেরোবো একা একা। তুমি? হ্যাঁ তাই তো বলছি পুটি, মন খারাপ করার কোনো মানেই নেই। আর আজ এই নষ্ট চন্দ্রের রাতে চুরি করে যা পাবো সব ওই পুটিকেই দেবো। আমি ভাবলাম যে দাদুর সঙ্গে মিলেমিশে আজ কত কিছু চুরি করব। থাক, তোর ইচ্ছেটা নিজের মনের মধ্যে রাখ গুলটে। কি পুটি রানী, খুশি তো? খুব খুশি। দেখো না দাদু, তোমার কথা শুনে পুটির জ্বরটা অনেকটা কমে গেছে। তাই নাকি রে? তাহলে তো দারুণ হলো ব্যাপারটা, কি বল? দারুণ দারুণ। কি মৃদু মন্দ বাতাস, মনটা একেবারে ভরে গেল রে গুলটে। কি বুদ্ধিটাই না বাতলেছিলি। কিন্তু চুরি যে করব আজকে রাতে, কোথায় 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 চুরি করব সেটাই তো ভাবছি। পেয়েছি, যাকে বলে মারিত গন্ডার লুটিত ভান্ডার। মানে চুরি যখন করব তখন মহারাজের বাগানেই চুরি করব। ভাবতেই মনটা কেমন আকুলি বিকুলি করছে। না যাই।
কিন্তু যাবো যে ধরা পড়ে যাবো যে, আরে ধেড়ে বয়সে চুরি করতে গিয়ে ধরা পড়তে যে একেবারেই ভালো লাগবে না। তাহলে তাহলে উপায় 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 কি উপায় কি পেয়েছি, চোখে যে দেখতে পেয়েছি। এই যে জামাটা খুলে নি, এই তো পরে নিলাম। এবার হাড়িটা দাও দেখি বাবা, কাত্তাড়ু দাও দাও দাও। ব্যাস, আর কেউ চিনতেই পারবে না। এবারেই তো কেল্লা ফতে করবো। ওরে গুলটে রে, নষ্ট চন্দ্রের রাতে চুরি তাহলে করব একেবারে মহারাজের বাগানেই। ও আমার মুখ, তাই তো? দেখ না, দেখ ভালো করে দেখ, পুরো পাঁচের মতো, যেমন তোর মুখটা দেখতে। চুপ কর, আগে আয়নায় নিজের মুখটা দেখ, তারপর আমাকে নিয়ে কথা বলিস। হ্যাঁ হ্যাঁ, তা যা বলেছি। আরে কি হলো কি রে, তোতলাচ্ছিস কেন রে? দেখ না, দেখ ওদিকে, ওদিকে একবার চেয়ে দেখ। দেখি। আরে এ কি রে? হ্যাঁ, এই জ্যান্ত কাকতাড়ুয়া। আরে কি কেলো হলো রে বাবা? এ তো দেখি অজ্ঞান হয়ে গেল, কিন্তু জ্যান্ত কাকতাড়ুয়া এ আবার হয় নাকি? ভূত মনে হচ্ছে। ওরে বাবা, এগিয়ে আসছে যে। ওরে বাবা রে, মারে গেলাম রে, বাঁচাও রে, বাঁচাও রে। একজন পুরো অজ্ঞান আর একজন ভূত ভূত করে দৌড়। এই সুযোগে ফাঁকা মাঠে গোল করি, ঝটপট ঢুকে পড়ি বাগানের মধ্যে। ওই যে ডালিম গাছটা, কতদিন যে ভেবেছি ডালিম গাছে উঠে ডালিম পেড়ে খাবো, কিন্তু লজ্জায় পারিনি। আছেই সুযোগ এসেছে, না উঠেই পড়ি। এই তো কি দারুণ দারুণ দেখতে ডালিম গুলো, আর একেবারে পেকে একেবারে টইটুম্বুর। পারি একটা, এই তো মুখে। সত্যি দারুণ রস, আরে খুব মিষ্টি। এবারে আরো একটা পারি। কি চুরি করছি মহারাজের বাগানের ডালিম, তাও আবার নষ্ট চন্দ্রের রাতে। বাঁচাও বাঁচাও বাঁচাও। আরে আরে কি হলো, কি হলো? আরে বাবা, কাকে বাঁচাবো আর কেনই বা বাঁচাবো? আমাকে আমাকে বাঁচাবে। দিব্যি তো বাবা ভালোই আছো, তাহলে আবার বাঁচানোর কি আছে? হ্যাঁ, বুঝতে পারছো না? জ্যান্ত কাকতাড়ুয়া বাগানে ঢুকেছে। পাগল হলে নাকি? কাকতাড়ুয়া আবার জ্যান্ত হলো কবে? হ্যাঁ, তাহলেই বুঝতে পারছো তো, ভূত ভূত। হ্যাঁ, বলো কি গো? তাহলে আর বলছি কি গো, মহারাজের বাগানে জ্যান্ত ভূত ঢুকেছে। তাহলে তো আমাদের সবাইকে সেখানে যেতে হয়। হ্যাঁ হ্যাঁ, আরে একজন তো সেই ভূত দেখে সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। চল চল, সবাই 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 চলো মহারাজের বাগানে চল। দারুণ খেলাম ডালিম, আর বেশ কিছু পেরেও নিয়েছি। নাতি নাতনিদের তো দিতে হবে, দেখাতে তো হবে যে ওদের দাদুও কেমন নষ্ট চন্দ্রের রাতে চুরি করে এনেছে। কারা ধর ধর বলে দৌড়ে আসছে? সর্বনাশ, এই যে মহারাজের প্রহরীরা, নিশ্চয়ই যে বেটা পালিয়েছিল সে সবাইকে নিয়ে আসছে ধরার জন্য। না না, আর থাকা যাবে না, পালাতে হবে। কিন্তু কিন্তু আগে তো আমি নামি গাছ থেকে। ওহো, অনেকগুলো ডালিম পেরেছি তো, তাই থলেটা ভারী হয়ে গেছে। এই নিয়েই পালাতে হবে, নইলে নাতি নাতনিদের কাছে আমার মুখ থাকবে কেমন করে। এবার আমিও পালাই। ওরে বাবারে, আরে ধর ধর ধর, পালাতে দিস না, ধর ধর। ওরে পালা রে পালা, পালা গোপাল পালা। কোন দিকে যে দৌড়ো এবার বুঝতে পারছি না যে। ওই যে ওইদিকে পালাচ্ছে, ধর ধর ধর। পুকুরের পাড় দিয়ে দৌড়ই। আরে আরে, ওই যে ওই যে ওই যে ওই যে পুকুরে ধাপ দিয়ে দৌড়াচ্ছে রে, ধর ধর। এবার কোন দিকে যে যাই?
ওই তো এইবার বেটা গ্রামে ঢুকেছে, আর পালাতে পারবে না বেটা কাকতাড়ুয়া। এবার ধরা পড়বেই। আরে এই যে ধরা না পড়া ছাড়া কোনো উপায় দেখছি না। কেন পালাতে না পারে? না না, কিছুতেই না, কিছুতেই না। এবার বেটাকে ধরবই ধরবো। এক কাজ করি, যে কোনো একটা বাড়িতেই ঢুকে পড়ি, তাহলে আর বুঝতে পারবে না। কিরে কেমন লাগছে বল? হ্যাঁ, তোর বাড়িতেই চুরি করছি, আবার তোর চোখেরই সামনে। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে না? আমার না খুব আনন্দ হচ্ছে জানিস। এই দেখ না, দেখ তোর বউয়ের সব সোনা গয়না নিয়ে নিলাম। দেখিস দেখিস তোর বউ যেন রাগ না করে। হ্যাঁ, আরে তোর মুখটা দেখে না কি মায়া হচ্ছে জানিস তো। ও মা, এই দেখিস কেঁদে ফেলিস না বাবা, তাহলে না আমার খুব কষ্ট হবে। তোর বউ বাপের বাড়ি থেকে এলে বলিস যে চোর মামা এসে সব গয়না নিয়ে গেছে। কেমন তো লক্ষ্মী সোনা, টুঙ্কু সোনা। কাকতাড়ুয়া ভূত, আচ্ছা, তার মানে চুরি হচ্ছে আবার বাড়ির মালিকেরই সামনে, তাকে বেঁধে রেখে। কিন্তু চোর বাবাজি, আমি যে গোপাল, চোরের বাবা। আর আজ যখন আমি চুরি করতে বেরিয়েছি, তখন তোমাকে কি করে আমি চুরি করতে দিই? খুব জোর বেঁচে গেছে খাটের তলায় ঢুকে। কিন্তু কিন্তু কাকতাড়ুয়ার মাথা নিয়ে কে এলো বলতো? সেটাই তো মাথায় ঢুকছে না। কে রে তুই? এই যে দেখি ভূত প্রশ্ন করছে। কথা কানে যাচ্ছে না নাকি? আমি দেখেছি তুই খাটের তলায় গিয়ে ঢুকেছিস। এই যে মনে হচ্ছে সত্যি ভূত। ঠিক ঠিক দেখে ফেলেছে, ঠিক দেখে ফেলেছে, আমি খাটের তলায় ঢুকেছি। কি হলো, আমাকে দেখে কালা হয়ে গেলি নাকি রে? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। না বেরিয়ে কোনো উপায় নেই মনে হচ্ছে। কি করি? ও বাবা রাম, আমাকে রক্ষা করবো। এই তো ভালো ছেলে, তা চুরি করছিলে কেন? এবার তোর মুন্ডুটা ছিঁড়ে নেব আমি। যাক, ভালোই হয়েছে, আমাকে দেখে অজ্ঞান হয়ে গেছে। নি, এবার মালিকটাকে খুলে দি। মনে হচ্ছে ওই বাড়িতেই ঢুকেছে। তাহলে চল এখানেই ঢুকি। বেটার ছেলেকে আজ ধরতেই হবে। এই রে, এখানেই আসছে যে রক্ষীরা। যাক, ওরাই বাড়ির মালিককে মুক্তি দেবে। এবার এখান থেকেও পালাতে হবে। দেখি দেখি পেছন দিকে কোনো দরজা টরজা আছে নাকি। হ্যাঁ, ওই দেখ, ওই দেখ, একটা কে অজ্ঞান হয়ে পড়ে আছে। কিন্তু কাকতাড়ুয়াটা তো ভোঁভা। কি রে, একজন আবার বাঁধা পড়ে আছে। কি হলো, দাঁড়িয়ে দেখছিস কি? খোল লোকটার বাঁধন, তাড়াতাড়ি খোল। ওটা একটা চোর, এখন অজ্ঞান হয়ে পড়ে আছে। কে কে চোর? এই বেটা? তা নয় তো কি, ভাগ্যিস কাকতাড়ুয়া ভূত সময় মতো এসে পড়েছিল, নইলে তো আমার বউয়ের সব গয়না নিয়ে এই চোর পগার পার হয়ে যাচ্ছিল। তুমিও বলছো ভূত? বলবো না? বলবো না নাকি? কেমন নাকি সুরে কথা বলছিল, আর চোরটাকে এমন ধমক দিল যে বেটা জ্ঞান হারিয়ে চিৎপাত। কিন্তু সেই ভূত গেল কোন দিকে? বাড়ির পেছন দিকেই তো গেল। চলো চলো চলো, পেছন দিকেই চলো। হ্যাঁ, তাই চলো, তাই চলো। না না, আর পারছি না দৌড়তে। ওরে, বুড়ি কেমন লাফাচ্ছে, দম ধরে আসছে। উড়িয়ে ফিরে গিয়ে মহারাজের প্রাসাদে লুকাই, ওখানে ওরা বোধহয় খুঁজবে না। হ্যাঁ, ঢুকে পড়বো কি? হ্যাঁ, তাই ভালো। এই তো ভালোই হয়েছে, সব রক্ষীরা ঘুমোচ্ছে। এই সুযোগে রাজসভাতেই ঢুকে পড়ি। দেখ, পায়ের ছাপ। ঠিক ঠিক,
বেটা রাজসভাতেই ঢুকেছে। এবার বাছাধন যাবে কোথায়? মানে কি বলছোটা কি? হ্যাঁ, কি বলছো বলো তো? এই আমি দিলাম রাজসভার দরজা বন্ধ করে। ব্যাস, এটা কিন্তু দারুণ হয়েছে। আর পালাবে কোথায় বাছাধন? চল চল যাই, সেনাপতি মশাইকে খবরটা দিয়ে গিয়ে। চলো চলো চলো, সেই ভালো। ও এ তো আচ্ছা ঝামেলায় পড়ে গেল। দরজাটা যে রক্ষীরা বন্ধ করে দিল, এবার কি করব? ওহ না, মাথায় যে কিচ্ছু আসছে না। ওরা তো এবার সবাইকে ডেকে আনবে এখানে, আর তারপরই একমাত্র দরজা খুলবে। তাহলে কি ধরা পড়ে যাব সবার কাছে? ইস, নষ্টচন্দ্রের রাতে চুরি করতে এসে ধরা পড়ে যাব আমি, এই গোপাল? না 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 না, অন্য কিছু একটা ভাবতেই হবে, খুব ঝটপট। বুঝলাম সব, কিন্তু কিন্তু যদি সত্যি ওটা ভূত হয় তাহলে? না না, আমি নেই ওসব কাজে। তাহলে কি হবে এখন? তাহলে এক কাজ করি, ওই হ্যাঁ, ওই মন্ত্রী মশাইকে খবরটা দিই। সেই ভালো। চলো চলো, তাহলে ওই মন্ত্রী মশাইয়ের কাছেই চলো। তোমরা কি খেপেছো নাকি? হ্যাঁ, আমি ধরবো ভূত? না 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 না, এ হতেই পারে না। কিন্তু রাজসভার দরজা যে বন্ধ করা আছে, আর ভূতটা সেখানেই আটকে আছে। কে কে বলেছিল রাজসভার দরজা বন্ধ করতে? হ্যাঁ, যত সব আপদ। এখন আমি কিচ্ছু জানি না, যাও। মন্ত্রী মশাই, একটা কিছু বুদ্ধি বার করুন। বুদ্ধি বার করুন বলি? বুদ্ধি কি আম গাছের আম যে বললেই টুক করে পেরে আনা যায়? হ্যাঁ, তবু একটা কিছু করুন না। এক কাজ করা যায়, চলো সবাই মিলে মহারাজকে এই সমস্যার কথাটা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। হ্যাঁ, সেই ভালো। শেষে আবার আমার রাজসভায় ভূত, আবার তাকে তোমরা দরজা বন্ধ করে রেখেছো। কি করা যায় বলুন তো মহারাজ? কি আবার করবে? চলো দরজা খুলে ভূতটাকে ভালো করে দেখি, তাকে আদর যত্ন করি। হ্যাঁ নয়, হ্যাঁ চলো চলো, যত সব ভিতর ডিম, চলো চলো। হ্যাঁ, চলুন চলুন চলুন। না সেনাপতি, দরজা খোলো। ওরে বাবা, মহারাজ আমাকে ক্ষমা করুন, এ কাজ আমার দ্বারা হবে না। সে কি, কেন? না মহারাজ, ওই কি বলে, হ্যাঁ, ওই আমার কুষ্টিতে লেখা আছে যে আমার নাকি ভূতের ফাঁড়া। কি সব যে বলো না তুমি। থাক, তবে সরে যাও। মন্ত্রী, নাও নাও নাও, তুমি খোলো তো দরজাটা। না না মহারাজ, এ কাজ খবরদার আমাকে দিয়ে করাবেন না। সে কি, কেন? আহা, করাবো না কেন? সে কি মহারাজ, আপনি জানেন না আমার যে গুরুদেবের বারণ আছে যে ভূত প্রেত এসবের ত্রিসীমানায় না যাওয়া? এটাও একটা ভিতর ডিম। তাহলে আর কি, আমি খুলি নাকি? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। সেই ভালো, যত সব। আর দরজা খুলতে গিয়ে আমার যদি কিছু হয়ে যায় তখন? সেই তো। তাহলে আয় আয় সেনাপতি, তোমার সব রক্ষীদের খবর দাও। সবাই সবাই চারটি ঘিরে থাকুক। আর আমার সঙ্গে তুমি না 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 না, তুমি থেকে আর কি হবে? তোমার তো আবার কি সব ভাড়া আছে। ঠিক আছে ঠিক আছে, বেশ কয়েকজন ওই সন্ডা মার্কা রক্ষীদের দিয়ে আমাকে ঘিরে রেখো, কেমন? আমি এক্ষুনি ব্যবস্থা করছি মহারাজ। এই এবার আমি দরজা খুলবো। সত্যি বুকের মধ্যে কেমন ধড়ফড় ধড়ফড় করছে। সত্যি ভেতরে যদি ভূত থাকে কি হবে কে জানে। সবাই সবাই চুপ করে কেন? আরে আরে, রাম নাম করো, রাম নাম করো। জানো না, রামের নাম করলে ভূত কেমন বিড়ালের মতো হয়ে যায়। রাম 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 রাম। হে রাম, বাঁচিও। আর যাই হোক, ভূতের হাতে ঘাটটা যাতে না মটকায় সেটা একটু দেখো। রাম 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 রাম। এই যে গোপাল। গোপাল? এই ভোঁস ভোঁস করে নাক ডাকছে, আবার পাশে একটা কাকতাড়ুয়া। মহারাজ, গোপালই তার মানে ভূত সেজেছিল।
এই গোপাল, এই গোপাল! মহারাজ বলুন। খুব ঘুমিয়ে পড়েছিলাম মহারাজ। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু এখানে এভাবে কেন? আগে আগে এই কাকতাড়ুয়াটা আমার বাড়িতে গিয়েছিল ভয় দেখাতে, তাই ওটার পিছু নিয়ে এসে ওটাকে এখানে ধরে রেখেছি। ইয়ার কিরার জায়গা পাওনি? কাকতাড়ুয়া একা গিয়েছিল ভয় দেখাতে? হ্যাঁ বটে, আমার কথা বিশ্বাস হচ্ছে না। এই যে রক্ষীরা, তোমরা কার পিছনে ছুটছিলে? কে ভয় দেখাচ্ছিল? ইয়ার কি হচ্ছে? হ্যাঁ বলি, কাকতাড়ুয়ার ভেতর কে ছিল? আগে ভূত। দেখেছেন তো, আমি বলে কিনা নিজের জীবন তুচ্ছ করে ভূতটাকে ধরলাম, আর আমাকে কিনা সন্দেহ। গোপাল, তোমাকে কথায় পরাস্ত করা যাবে না। তুমি দয়া করে পুরো গল্পটা কি বলবে? আচ্ছা তাহলে সব খুলেই বলি মহারাজ। ওই বাচ্চারা বলেছিল নষ্টচন্দ্রের রাতে চুরি করার জন্য, তাই আজ রাতে কিন্তু এরকম কেন করলে বলো তো গোপাল? ওই যে নষ্টচন্দ্রের রাতে চুরি করার জন্য। বেশ করেছো, কিন্তু এটা তো স্বীকার করলে যে এগুলো সব তোমার কীর্তি। কিন্তু গোপাল, জানো কি মহারাজের বাগানে ডালিম চুরির শাস্তি কি? সে মহারাজ যে শাস্তি দেবেন সেটা আমি মাথা পেতে নেব, কিন্তু চোরকে যে আমি ধরে দিলাম তার পুরস্কারও মহারাজ নিশ্চয়ই আমাকে দেবেন। বটেই তো, বটেই তো, বটেই তো। কিন্তু মহারাজ, গোপালের ডালিম চুরির কি শাস্তি হবে? দুটো ফল চুরি করে যদি আসল চোরকে হাতে নাতে ধরা যায়, তাহলে এরকম চুরিতে আমার কোনো আপত্তি নেই। তাছাড়া এই চুরি তো আর আসল চুরি নয়, এ হলো গিয়ে নষ্টচন্দ্রের রাতের চুরি। এরকম চুরি আমি, তুমি, গোপাল কত করেছি ছোটবেলায়, সব ভুলে গেলে? আহা মহারাজ, সে তো ছোটবেলার কথা, কিন্তু এখন কি আর আমরা ছোট আছি? বলুন বলুন তো, এই বয়সে এসে এরকম ছেলে মানুষই করার কোনো মানে আছে? হ্যাঁ তা তো বটেই, কিন্তু কি জানো তো মন্ত্রী, গোপালের বয়স হলেও মনটা এখনো ছোটই রয়ে গেছে। তোমার মতো তরকচা বেড়ে যায়নি। যত সব। সেই মহারাজ আমাকে সবার সামনে হ্যাটা করেই দিল। যত সব।